বাসরাতে আয়েশার হাত ধরতে বরাবরই অবাক হয়েছি। আয়েশার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা। তাও কিছু না বলে চুপচাপ ছিলাম, কিন্তু রাতে হঠাৎ যখন আয়েশাকে জড়িয়ে ধরলাম আমি রীতিমতো আরও বেশি অবাক হলাম। আয়েশার শুধু হাত নয়, বরং পুরো শরীর ঠান্ডা। মনে মনে এসব কিছু চিন্তা আসতে লাগলো। কি হলো? সে কবে থেকে দেখছে আপনি কি চিন্তা করছেন? না, আসলে চিন্তা করছিলাম যে আমার কি? না থাক, কিছু না, ঘুমিয়ে পড়ুন। আয়েশার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে শুধু আমার সাথে আয়েশার দুবার দেখা হয়েছিল, আর এই দুবারই আয়েশার সাথে আমার শুধু কথা হয়েছে। কখনো তাকে ধরার কল্পনাও করিনি। যাক, শরীরের তাপমাত্রা কমে জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে আয়েশার অদ্ভুত সব আচরণ লক্ষ্য করলাম। আমি প্রায় সবসময় সকালে উঠে যাই, অর্থাৎ 5টা-6টার দিকে, কিন্তু আজ আজব হলেও সত্য 10টার আগেও আমার ঘুম ভাঙেনি। যদিও রাত অন্য দিনের তুলনায় 2 থেকে 1 ঘন্টা দেরিতে ঘুমিয়েছিলাম, কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতেই আরও বড় সড়ো একটি ধাক্কা খেলাম। টেবিলে হরেক রকমের খাবার সাজানো, যদি গুনে দেখি তাহলে 30 আইটেমের বেশি হবে। কিন্তু এতগুলো খাবার কি খাবে? ঘরে শুধু আমি আর আয়েশা থাকি। আমার মা বাবা থাকে গ্রামে। বিয়ের পর তারা বলেছে বৌমাকে নিয়ে শহরে যেতে। তারা কিছুদিন পর আসবে। এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনার রাজ্যে ডুব দিলাম। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব? আয়েশার প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে। কি হলো? এভাবে কি দেখছেন? না মানে, এতগুলো খাবার কে খাবে? কেন, আপনি খাবেন? আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন? শুধু সকালেই নয়, দুপুরে, সন্ধ্যা, রাতে প্রায় হরেক রকমের খাবারের ব্যবস্থা করেছে। সারাদিন শুধু কাজ করলে একটু বিশ্রামও নিতে দেখলাম না। হিসাব করে দেখলাম প্রায় 16 ঘন্টার অধিক কাজ করেছে। বিষয়টা আমাকে আরও বেশি অবাক করলো। কিন্তু আরেকটি বিষয় জানলে আপনারা অবাক হবেন। মেয়েটি সারাদিন কাজ করছে অথচ কিছুই খায়নি। আমি অনেক জোর করছি খাওয়ার জন্য। যতবারই বলেছি কিছু খেয়ে নাও, সে বলেছে তার খিদে নেই, তার নাকি কখন খেতে লাগে না। এখন শুধু মেয়েটির কথা শুনে অবাক হচ্ছে না, বরং ধীরে ধীরে ভয়ও লাগছে। মনে মনে একটা চিন্তা আসছে, মেয়েটাকে কি মানুষ নাকি জিন? আর এসব চিন্তা করতে পারছি না। ভয়ের মাত্রাটা অধিকারে বেড়ে যেতে লাগলো। ছাদে গিয়ে জিন নিয়ে কয়েকটা আর্টিকেল পড়তে লাগলাম। জিনদের স্বভাব কেমন হয়? প্রায় প্রত্যেকটা আর্টিকেলেই আমাকে অবাক করছে, কারণ কোনো না কোনো আর্টিকেলের সাথে আয়েশার মিল রয়েছে। একটা আর্টিকেলে বলা হয়েছে জিনরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর হয়। এই পয়েন্টটাও আয়েশার সাথে মিলে গেল। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর। আর্টিকেলে বলা হয়েছে জিনরা কোনো বিশ্রাম ছাড়া সারাদিন কাজ করতে পারে, কিন্তু অবাক হলেও সত্য, এই পয়েন্টটিও আয়েশার সাথে মিলে গেছে। আবার আরেকটা আর্টিকেলে বলা হয়েছে জিনদের কখনো ক্ষুধা লাগে না। এভাবে অনেকগুলো আর্টিকেলে পড়ছিলাম, কিন্তু একটা আর্টিকেল সত্যি আমার আকর্ষণ কেড়ে নিল। জিনদেরকে যখন যেটা বলা হয় তারা সেটা করার জন্য প্রস্তুত থাকে। এই আর্টিকেলটি পড়ে আমার মাথায় কিছু বুদ্ধি আসলো। চিন্তা করলাম আয়েশার উপর অ্যাপ্লাই করা যাক। আমি নিজেকে দেখলাম আয়েশা কাজ করছে। আয়েশা, এটার দিকে আসুন, বলুন, সোফায় গিয়ে একটু বসুন। মনে মনে চিন্তা করছিলাম প্রশ্ন করবে কি জন্য বসবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সোফায় বসে থাকলো। আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমার সাথে রুমে আসুন। আমি আয়েশাকে নিয়ে রুমে ঢুকলাম। আয়েশা আমাকে একটু গান শোনান। আয়েশা গান গাওয়া শুরু করলো, খুব মধুর কণ্ঠ। আয়েশা একটু জানালাটা লাগিয়ে দিন। আয়েশা জানালা লাগিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো। আচ্ছা, একটু খুলে দিন। আমি আয়েশার ধৈর্য পরীক্ষা করা শুরু করলাম, কারণ একটি আর্টিকেলে বলা হয়েছে জিনদের অনেক ধৈর্য রয়েছে। আয়েশা আবার খুলে দিল। আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন, আবার খুলে দিন, আবার লাগিয়ে দিন। এভাবে প্রায় অনেকবার বললাম, কিন্তু অবাক করার বিষয়, আয়েশা একবারও বিরক্ত না হয়ে আমার হুকুম পালন করলো। সময় যত ঘনিয়ে আসছে আয়েশার প্রতি কৌতূহল আমার ততই বেড়ে যাচ্ছে। আয়েশা, আপনি এখনই আমার সামনে আপনার শরীরের সমস্ত কাপড় খুলে রাখুন। মনে করলাম লজ্জা পাবে আর বলবে আমার লজ্জা লাগে, আমি পারবো না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাথে সাথে সব কাপড় খুলতে লাগলো। আরে না না, লাগবে না, আপনি শুয়ে পড়ুন, আমি একটু পরে ঘুমাবো। এই বলে বারান্দায় চলে গেলাম। আমার যেন বিশ্বাসই হচ্ছে না এটা স্বাভাবিক কোনো মেয়ে। মন প্রত্যেকবারই বলছে এটা হলো একটি জিন। তার মানে কি আমি জিনের সাথে বিয়ে করেছি? আচ্ছা, জিনদের বয়স তো অনেক বেশি হয়। আয়েশাকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত ওর বয়স কত। আয়েশা, আপনার বয়স কত? এই তো 23। ও আচ্ছা, 23 বছর? আরে না, 2300 বছর। এটা শোনার পর আমার মাথা ঠিক রাখতে পারলাম না। মনে মনে চিন্তা করলাম, এখন ঘুমিয়ে নেই, যা চিন্তা করার আগামীকাল করব। দেখুন, টেবিলের উপর দুধের গ্লাস রাখা আছে, সেগুলো খেয়ে তবে শুয়ে পড়ুন, তার আগে না। যাক, সুন্দরী বউ এত সুন্দর করে আবদার করছে, না রেখে পারলাম না। এক ঢুকে পুরো 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম। কিন্তু দুধের স্বাদ একটু ব্যতিক্রম লাগলো। থাক, হাতে আমি বেশি চিন্তা করছি তাই এমনটা লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আজকেও লেট, 11টা বাজছে। আজকে অফিসে গেলে বস নিশ্চিত রাগ করবে। অফিসে যাওয়ার জন্য বের হবো, ঠিক তখনই আয়েশা আমাকে আবার অবাক করে দিল। এই নিন টিফিন বক্স আপনার জন্য। এতগুলো খাবার কি শুধু আমার জন্য নাকি পুরো অফিসের স্টাফদের জন্য?
গুনে গুনে দেখলাম গতকালের থেকে দ্বিগুণ খাবার বানিয়েছে আজকে। মনে মনে চিন্তা করলাম, এমনিতে আজকে অফিসে লেট হয়ে যাচ্ছি, বস বকা দিবে, তার থেকে ভালো বউয়ের এতগুলো খাবার বানিয়ে দিয়েছে, এগুলো যদি নিয়ে বসকে দেখায় তাহলে সব কিছুই ভুলে যাবে বস। বস নিশ্চয়ই খুশি হবে। দুটো সিএনজি ঠিক করে খাবারগুলো নিয়ে অফিসে রওনা দিলাম। এতগুলো খাবার দেখে শুধু বস না, বরং আমার সব কলিগরাও খুশি। আমি তো আজকে তোমাকে বকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি বিয়ে করে তুমি আরো ভালো হয়ে গেছো, সবার জন্য খাবার এনেছো, ধন্যবাদ। দুপুরের দিকে লাঞ্চের সময় সবাই আয়েশার বানানো খাবারগুলো খাচ্ছিল আর তারিফ করছিল। কোন হোটেল থেকে এনেছো? আমার বউ বানিয়েছে বস। বস রীতিমতো অবাক, এতগুলো মানুষের খাবার একজনে বানিয়েছে আর সবগুলোই সুস্বাদু। মনে মনে খুশি হলাম, চিন্তা করলাম এভাবে যদি বউ খাবার বানাতে থাকে তাহলে আমার প্রমোশন নিশ্চিত। অফিস শেষ করে বাসায় ফিরছিলাম, ঠিক এমন সময় আমার হাসিবের সাথে দেখা। হাসিব আমার বন্ধু, 1 মাস আগেই হঠাৎ ওর সাথে এক রাতে পরিচয় হয়। কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমার বিয়েতে তাকে দাওয়াত দিলে তো তার ব্যবসায়িক কাজের জন্য আসতে পারিনি। হাসিব, চিনছিস আমাকে? কেমন আছিস? এই তো ভালো আছি। তোর বৈবাহিক জীবন কেমন চলছে? এই তো ভালোই। আমি যে কত প্যারার মধ্যে আছি সেটা আর কি হাসিবকে বললাম না। চিন্তা করলাম আগামীকালকে হাসিবকে ঘরে দাওয়াত দিব, তারপর তার সাথে আয়েশার ব্যাপারে সম্পূর্ণ কথা বলবো। হাসিব, এক কাজ কর, আগামীকালকে তুই আমার বাসায় আয়, একেবারে আমার বউকে দেখবি আর তোর সাথে কিছু সময় কাটালাম। এমনিও কাল অফিস থেকে আমি ছুটি নিয়েছিলাম। আচ্ছা, আমি বিকেলের দিকে আসবো, তারপর সারা রাত আড্ডা দিব। এভাবে দুজন আরও অনেক কথা বললাম। একটি গুরুত্বপূর্ণ মিটিং চলে আসায় সে চলে যায়। আমিও আগামীকাল কালকের জন্য প্রস্তুতি নিতে থাকি। ঘরে ঢুকতে দেখলাম আয়েশা সবেমাত্র গোসল করে বের হয়েছে। এই জন্য আমি নিজের চোখের সামনে এক অসম্ভব সুন্দর পরী দেখতে পাচ্ছি। চুল ভেজা, নাকের ডগায় সামান্য সামান্য পানি, ঠোঁট সম্পূর্ণ লাল। নিজেকে আর ধরে রাখতে পারলাম না। চিন্তা করলাম একটু রোম্যান্স করব। যেই গিয়ে আয়েশাকে জড়িয়ে ধরলাম। আমি বড় ধরনের শক খেলাম। আয়েশার শরীর অনেক ঠান্ডা। দেখুন, দুষ্টুমি করবেন না। এইমাত্র অফিস থেকে আসলেন, ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করুন। মনে মনে আবার চিন্তা করতে লাগলাম, আয়েশা কি জিন নাকি মানুষ? যাক, অত চিন্তা করে লাভ নেই। আগামীকালকে হাসিব আসবে, তারপর তার সাথে কথা বলবো। সকালে ঘুম থেকে উঠতে খেয়াল করলাম আজকে আবারও দেরি করে ফেললাম। বউ আজকে হরেক রকমের খাবার রান্না করেছিল, যার ফলে বসের বকা থেকে আবার বেঁচে গেলাম। চিন্তা করতে লাগলাম, এভাবে হরেক রকমের খাবার রান্না করলে আমার বেতনটা খাবারের পেছনে চলে যাবে। হঠাৎ করে বোর্ড মিটিংয়ে আটকা পড়লাম। বোর্ড মিটিং থেকে বের হয়ে দেখি আয়েশা অনেকগুলো কল। তাই দেরি না করে সাথে সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাসার ভিতর ঢুকতে যা দেখলাম তা কোনো স্বাভাবিক মানুষ ঠিক থাকতে পারবে না। সেটা দেখে মেঝেতে হাসিবের লাশ পড়ে আছে। হাসিবের শরীরের প্রত্যেকটা অঙ্গ কেটে ফেলা হয়েছে। হাসিবের পা দুটো টুকরো টুকরো করে কাটা হয়েছে, হাত দুটো টুকরো টুকরো করে ফেলা হয়েছে, এমনকি শরীরের কেটে 2 ভাগ করে ফেলা হয়েছে। শুধু তাই নয়, হাসিবের যৌনাঙ্গ কেটে তার মুখে ঢুকে দেওয়া হয়েছে। তার মুখ শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। আর পাশে মেঝেতে পড়ে রইল আমার আয়েশা। এরকম ভয়ঙ্কর একটি মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি আয়েশাকে কোলে তুলে নিলাম। বুঝতে পারলাম আয়েশার অজ্ঞান। আর 7-5 না ভেবে আয়েশাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালে আয়েশাকে তার স্যালাইন দিল, কিন্তু আজব হলো সত্য, স্যালাইনের একটি বিন্দু আয়েশার শরীরে ঢুকছিল না। ডাক্তার যখন আমাকে এই কথাটি বলল, আমি সত্যি অবাক হয়েছিলাম। মনে মনে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলাম আয়েশা বোধহয় জিন। কিন্তু পরক্ষণে আবার হাসিবের কথা মনে হলো। বেচারা কি দোষ করেছিল? তাকে এভাবে মারার কারণ কি? আর কেই বা তাকে এভাবে মারলো, তা আবার আমার বাসায়? মনে মনে চিন্তা করছি, কোনো প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার পুরো জীবন শেষ। আয়েশার মা বাবা দুজনে চলে আসলেন আর এভাবে আয়েশাকে দেখে কান্না করতে লাগলেন। তাদেরকে কি বলে সান্ত্বনা দিব আমি নিজেও বুঝতে পারছিলাম না, কারণ আমি নিজেও চিন্তিত। বাবা, এগুলো কেমনে হয়েছে? আমি অফিস থেকে এসে দেখলাম আয়েশা এভাবে পড়ে আছে। একটু পরে ডাক্তার বের হলেন। ভয় পাওয়ার কিছু নেই। খেয়াল করলাম আয়েশার কেবিন থেকে তার বান্ধবী রিয়া বের হলো। সেই বিয়ের সময় তাকে একবার দেখেছিলাম, এ পর্যন্ত আর কোনোদিন দেখিনি। কিন্তু মেয়েটি দেখতেও খুবই রহস্যময়। তেমন কোনো কথা বলে না, সবসময় চুপচাপ থাকে। আমার দিকে এমনভাবে তাকায় যেন এখনই আমাকে খেয়ে ফেলবে। মেয়েটিকে দেখলে আমার ভয় লাগে। কিন্তু এখন চিন্তা করার বিষয় হচ্ছে, এই মেয়েটিকে কবে কেবিনে গেল? আমি তো আয়েশা কেবিনের পাশে দাঁড়িয়েছিলাম। আমি তো খেয়াল করলাম না এই মেয়েটিকে কেবিনে ঢুকতে। মনে মনে চিন্তা করতে লাগলাম, আর পুরো পরিবার কেমন অদ্ভুত। পুরো পরিবারকে অদ্ভুত বলার কারণও রয়েছে। আয়েশা এত কিছু হয়ে গেল, অথচ আয়েশার আব্বু একটু কান্না করলেন না, বরং একরকমভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন যেন আমি এসব কাজ করেছি। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। মোটামুটি ধারণা করে ফেললাম যে এই পুরো ঘটনা পরিবারটা জিনের পরিবার। আয়েশা কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে উঠলেন। হঠাৎ করে যখন আয়েশার বাবা বললেন আমার বাসায় যাবেন, ঠিক তখনই আমার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলো। আয়েশার বাবাকে কিভাবে বলবো যে আমার ঘরের মধ্যে একটা মানুষের লাশ টুকরো টুকরো করে পড়ে রয়েছে? কি হলো, চলো আয়েশা একটু সুস্থ হয়ে যাক, তারপর যাব।
আমাকে ধমকের সুরে বলল, তোমার থেকে এত মাথা ঘামাতে হবে না। আমার মেয়ে সুস্থ হবে নাকি অসুস্থ হবে সেটা আমি দেখব। তোমাকে বলেছি চলো, এখন যেতেই হবে। আসলে বাসায় তো আমি আমার পুরো কথা শেষ করার আগে আয়েশার বাবা সজোরে আমাকে থাপ্পড় মেলে দিলেন। অ্যাটলিস্ট এটা আশা করিনি ওনার থেকে। কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়া একজন মানুষকে থাপ্পড় মেলে দিলেন। দেখলাম আয়েশাও চুপ করে আছে, কিছুই বলছে না। অপমানে চোখ বেয়ে জল পড়তে লাগলো। চিন্তা করলাম যা হবে হোক, তাদেরকে বাসে নিয়ে যেয়ে তারপর পুরো ঘটনা খুলে বলবো। কিন্তু বাসে ঢুকতে আমি শকড। কিছুক্ষণ আগে যে হাসিবের লাশ দেখলাম সেটা কোথায় গেল? পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে রক্ত ছিল, কিন্তু এখন কোথাও রক্তের একটি ছুটে ফোটাও নেই। কোথায় গেল সবগুলো? আরও অবাক করার বিষয় হচ্ছে যে ঘরের মধ্যে আয়েশার বান্ধবী রিয়া আর একটি ছেলে রয়েছে। ছেলেটিকে দেখতে একরকম কবিরাজের মতো লাগছে। কবিরাজ না বললেও মোটামুটি ভণ্ড হুজুরদের মতো লাগছে। পুরো শরীরে কম করে হলেও 10 থেকে 20 রকম তসবি পরে আছে। কবিরাজ ইশারা করলেন আমাদের সবাইকে ঘরের ভেতরে ঢুকে বললেন, ইনি হলেন কবিরাজ মিজান। কালো জাদু মানে কিছু বোঝেন আপনারা? হ্যাঁ, আমি সিনেমায় দেখেছি। কথা শেষ না করতে আয়েশার বাবা সজোরে আরেকটা থাপ্পড় বসিয়ে দিলেন। এবার অপমান বোধ হলো না, বরং একটু অবাক হলাম। যাক, অত অবাক হওয়ার কিছু নেই। আমার সিনিয়র মানুষ, আমাকে মারতেই পারেন। এই ঘরের কোনো এক ব্যক্তির উপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি হাড় বের করলো। হাড়টির দুপাশে লাল লাল কি কতগুলো লাগানো। হাড়টি কিছুক্ষণ পর নিজের থেকেই ঘুরবে, আর ঘুরে যার কাছে থামবে সেই ব্যক্তির উপর কালো জাদু করা হয়েছে। হাড় নিজে নিজে ঘুরতে লাগলো এবং হঠাৎ করে হাড়টি ঘুরতে ঘুরতে আয়েশার সামনে এসে থামলো। তার মানে আয়েশার উপর কালো জাদু করা হয়েছে। মিজান তার ব্যাগ থেকে একটি বোতল বের করলো। বোতলের মধ্যে লাল কালারের কিছু পানি আছে। সাথে সাথে পানিগুলো নিয়ে আয়েশার মুখের উপর মারলো। কিছুক্ষণের মধ্যে সবগুলোই আমার সিনেমার মতো মনে হচ্ছিল। পরক্ষণে আমি ভয় পেয়ে গেলাম। আয়েশা পাগলের মতো করছিল। মনে হচ্ছিল আয়েশার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাবে। কেউ তার শরীর থেকে তার আত্মা বের করে নিচ্ছে। পাগলের মতো ছটফট করছিল, আর মিজান অনবরত তার মুখের উপর পানি মারতে লাগলো। হঠাৎ করে আয়েশা আবার স্বাভাবিকভাবে সোফায় বসে পড়ল। কি হয়েছিল বল? আয়েশা চারিদিকে দেখলো। যেই আমার দিকে নজর পড়লো সাথে সাথে সে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে লাগলো। কি হয়েছে? এভাবে কান্না করছেন কেন? আপনি খারাপ। আপনাকে আমি কতগুলো কল দিয়েছি, কিন্তু আপনি একবার আমার কল ধরেননি। আপনার এই বদমাইশ বন্ধুটি এসে আমার সাথে খারাপ ব্যবহার করছিল। আমি যখন তাকে বাধা দিই না, তখন সে আমাকে থাপ্পড় মারলো। তারপর আমার কিছু মনে নেই। তার মানে হাসিব আয়েশার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কিন্তু কেন? হাসিব তো এমন ছেলে না। হাসিব অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে। গত 1 মাস আগে যখন হাসিবের সাথে আমার দেখা হয়, তখন হাসিব প্রথম আমার সাথে কথা বলতে ভয় পেলেও কিছুদিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে যাই। কখনো কোনো মেয়ের নিয়ে কথা বলতে দেখিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হাসিব কেন এমন করবে? বাহাদুর, এই মেয়েকে তুমি শুয়ে দিয়ে আসো। আয়েশার শরীরের তাপমাত্রা এখন অনেকখানি গরম, প্রায় স্বাভাবিক মানুষের মতো। মনে হচ্ছে আয়েশার শরীর থেকে জিনটি চলে গেছে। মনে মনে একটু খুশি হলাম। তুমি কিছু বুঝেছ? আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। তোমার বন্ধু হাসিব যখন আয়েশার সাথে খারাপ ব্যবহার করলো, তখন আয়েশার সাথে থাকা জিন তার শরীরের ভেতর থেকে ঢুকে হাসিবকে মেরে টুকরো টুকরো করে ফেললো। আর এই জিন কালো জাদুর মাধ্যমে আয়েশার কাছে এসেছে। এই কালো জাদু কে করেছে? হাসিব। সত্যি অবাক হওয়ার মতো বিষয়। হাসিব আয়েশার উপর কালো জাদু কেন করলো? তার মানে কি হাসিব আগে থেকে আয়েশাকে চিনত? এই জিন থেকে বাঁচার কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। ব্যাগ থেকে একটা পুতুল বের করছে, আর সেটা একটু পরপর দেখছে, আর কিছু না বলে পুরো ঘরে হাঁটছে। মিজান হাঁটছে, আর আমি হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছি। কোথায় গেল এই লাশ? আর কি বা মারলো হাসিবকে? তুমি নিশ্চয়ই হাসিবের লাশের ব্যাপারে চিন্তা করছো, তাই না? আমি কিছু না বলে শুধু মিজানের দিকে তাকিয়ে থাকলাম। হয়তো মিজানও বুঝতে পেরেছে। কিছু চিন্তা করো না, হাসিবের লাশ আমি ঠিক জায়গায় রেখে এসেছি। যেখান থেকে এই জিন এসেছে সেখানে রেখে এসেছি। কেউ তোমাদেরকে সন্দেহ করবে না। যদি চাও এই জিন তোমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, তাহলে তোমাদের 2 দিনের একটি কাজ করতে হবে। আয়েশার জন্য আমি সবকিছু করতে রাজি। আপনি বলুন কি করতে হবে? 2 দিন তোমাদের থেকে সব মানুষের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বুঝে বললেই তুমি বুঝবে। 48 ঘন্টা একটি মন্ত্রের কাজ করবে। এই 48 ঘন্টায় তোমাদের ঘরে কেউ আসতে পারবে না। বাইরের কোনো কিছুই ঘরে প্রবেশ করানো যাবে না। জিনটি যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ করতে পারে, তাই তোমার সব থেকে সচেতন থাকতে হবে সবসময়। আজব, আমার উপর আক্রমণ কেন করবে? আমি কি করলাম? এখন আমি আর কিছু বলতে পারবো না। তুমি কি করেছ সবকিছু আমি 48 ঘন্টার পরে বলবো। যদি পারো তাহলে আয়েশা থেকে একটু দূরত্ব বজায় রাখো। এই বলে মিজান, রিয়া, আয়েশার মা ও বাবা সবাই ঘর থেকে চলে গেলেন। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই যেন কোনো হরর মুভি দেখছি। কোনোদিন এসব নিয়ে চিন্তা না করলেও এখন একটু একটু চিন্তা করছি। আমার শরীর ভারী ভারী লাগছে। সোফায় বসে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে আমার সাথে। 2-3 দিনে আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে গেল। কিছুদিন আগে যদি এই বিয়েটা না করতাম, তাহলে হয়তো এখন আমি সুখে জীবনযাপন করতে পারতাম। কি করব কিছু বুঝতে পারছিলাম না। 48 ঘন্টার জন্য সবার সাথে সমস্ত কন্ট্যাক্ট অফ রাখতে বলেছে।
আমার যতটুকু ধারণা কালো জাদু করা হয় কাউকে পাওয়ার জন্য বা কারো ক্ষতি করার জন্য। তাহলে কি হাসিব আয়েশাকে পাওয়ার জন্য এসব করেছে? কিন্তু হাসিব আয়েশাকে চিনে কিভাবে? তাদের কি কোনো সম্পর্ক রয়েছে? তাই নিজে নিজে চিন্তা করতে লাগলাম কি হচ্ছে, কেন হাসিবকে মারা হয়েছে, কেই জিন আয়েশার শরীরে কেন ঢুকছে, আমাকে কেন মারবে, হাসিব কেন আয়েশাকে কালো জাদু করেছে? এগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই জানি না। হঠাৎ করে দেখলাম আয়েশা একটি ধারালো ছুরি নিয়ে আমার বুকের উপর সজোরে আক্রমণ করলো, আর সাথে সাথে আমি সেখানেই মারা গেলাম। সাথে সাথে আমার চোখ খুলে গেল, তার মানে নিশ্চিত এটা স্বপ্ন ছিল। খেয়াল করে দেখলাম আমার শরীর প্রচণ্ড ভারী মনে হচ্ছে। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখলাম আয়েশা আমার গায়ের উপর আর তার হাতে ধারালো ছুরি। আমি কিছু বুঝে ওঠার আগে সে ছুরি দিয়ে সজোরে আমাকে আঘাত করলো। আমি সাথে সাথে আয়েশাকে ধাক্কা দিলাম। ছুরির আঘাতের হাতের কিছু অংশ কেটে গেছে। যেহেতু সোফায় শুয়েছিলাম, আমি ধাক্কা দিতে আয়েশা মেঝেতে পড়ে গেল, আর মেঝেতে পড়ার সাথে সাথে অজ্ঞান। আমার মনে হয় আয়েশার ভেতরে জিনটি আবার ঢুকেছে। না, এখন আর অত কিছু ভাবলে চলবে না, মেয়েটিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। সোফা থেকে পড়ার কারণে মেয়েটিও নিশ্চয়ই ব্যথা পেয়েছে। আয়েশাকে কোলে তুলে নিলাম। যেই হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুললাম, দেখলাম রিয়া দাঁড়িয়ে আছে, আর তার সাথে একটি অ্যাম্বুলেন্স। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। রিয়া তো চলে গিয়েছিল, তাহলে রিয়া এখানে কি করছে? এত অবাক হতে হবে না দুলা ভাই, আপনি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢোকান। আমি তো অ্যাম্বুলেন্স আপনাদের জন্য এনেছিলাম। আমার জন্য? দেখো বাবা, অত কথা বলতে নেই, তুমি তাড়াতাড়ি আয়েশাকে অ্যাম্বুলেন্সে ঢোকাও। আমি কিছু চিন্তা করতে পারছি না কি হচ্ছে। কিছুক্ষণ আগে আয়েশার যে পরিবার দেখেছিলাম, এখন সে পরিবারের সাথে কোনো মিল নেই। যে রিয়া আমার সাথে কখনো কথা বলেনি, সেই রিয়া আমাকে এখন দুলাভাই ডাকছে। আয়েশার আব্বু সে তো কথা কম থাপ্পড় বেশি মেরেছিল, কিন্তু এখন সে আমাকে বাবা ডাকছেন। আয়েশার কেবিন থেকে একজন ডাক্তার বের হলেন, কিন্তু ডাক্তারকে দেখে অনেক বড় ধরনের ছ্যাঁকা খেলাম। এই ডাক্তার তো দেখতে হুবহু মিজানের মতো, শুধু লম্বা লম্বা চুল আর লম্বা দাড়ি নেই, বাকি পুরোটাই মিজানের মতো। আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। যদি তুমি আয়েশাকে ধাক্কা না দিয়ে তাহলে জানি না কি হতো। আমি মিজানের কোনো কথার উত্তর দিতে পারছি না, শুধুই অবাক হচ্ছি এসব আমার সাথে কি হচ্ছে। মিজান, তুমি আর দুলা ভাই আমার সাথে আসো পাশের কেবিনে। একটু পরে তিনজন মিলে পাশের কেবিনে বসলাম। কেবিনে তেমন কেউ নেই, শুধু আমরা তিনজন আছি। দুলা ভাই, আপনি নিশ্চয়ই চিন্তা করছেন কি হচ্ছে এগুলো, তাই না? আমি এখনো কিছু বলছি না, কারণ কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই। কি জিজ্ঞাসা করবো সেটাই বুঝতে পারছি না। দুলা ভাই, আমি আপনাকে একদম শুরু থেকে বলি, তাহলে আপনি বুঝবেন। আপনার ওয়াইফ আয়েশার একটি যমজ বোন ছিল, যার নাম সামিয়া। কথাটা 26শে মার্চ 2019 সালের, আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর আগের কথা। সেদিন সামিরা ও আয়েশা মিলে একটা ট্যুরে যাওয়ার কথা ছিল। যেহেতু দুজনে সমবয়সী ছিল, তাই দুজনে যেখানে যেত একসাথে যেত, কিন্তু সেদিন হয়েছিল ব্যতিক্রম। আর এই ব্যতিক্রমের ফলেই এক বাবা তার মেয়েকে হারিয়েছে, এক মা তার মেয়েকে হারিয়েছে, আর এক বোন তার ভালোবাসা বোনকে হারিয়েছে, আর আমি আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি। রিয়া যা বলছে প্রায় সবকিছুই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে রিয়া আবার বলা শুরু করলো। সেদিন সামিরা ট্যুরে গিয়েছিল ঠিকই, কিন্তু আর ফিরেনি। আমরা সামিরাকে প্রায় সব জায়গায় খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। ঠিক 14 এপ্রিল সামিরার একটি কল আসে, আর তার কলের মাধ্যমে আমরা জানতে পারি টানা 20 দিন তাকে একটি জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়। আর সেই ধর্ষণকারীদের ব্যাপারে তেমন কিছু বলতে পারেনি, শুধু একটি নাম বলতে পেরেছিল। একজনের নাম হাসিব, আরেকজনের নাম বাহাদুর। বাহাদুর নামটি শোনার সাথে সাথে আমি এক লাফ দিয়ে কেবিন থাকা বিছানার উপর উঠে দাঁড়িয়ে গেলাম। এই যেন বাংলা সিনেমার শুটিং হচ্ছে, আর জোর করে আমাকে ভিলেন বানানো হচ্ছে। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? আমি আমার বউ ছাড়া পৃথিবীর সব মেয়েকে বোনের নজরে দেখি। আরে দুলা ভাই, পুরো কথাটা তো শুনুন আগে। সেদিন সামিরা বলতে পারছিল না তাকে কোথায় আটকে রাখা হয়েছে। আমরা তার নাম্বার ট্র্যাক করে তার লোকেশনটা খুঁজে বের করেছি, কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম সামিরার নিথর দেহ পড়ে আছে। তার মানে ওই দুইজন ধর্ষণকারী সামিরাকে মেরে ফেলেছে। সামিরাকে যে দুজন ধর্ষণ করেছে, ওদের দুজনের কাউকে আমরা চিনতাম না, শুধু নামটি জানতাম হাসিব ও বাহাদুর। তারপর আমরা সেখানে স্থানীয় মানুষদের থেকে খোঁজ নেওয়া শুরু করলাম। সবার মতে হাসিব নামে একজন ছেলে আছে, প্রায় আসতো, কিন্তু বাহাদুরকে কেউ চিনত না। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আমরা হাসিবের একটি ছবি পেয়েছিলাম, কিন্তু বাহাদুরের কোনো ছবি পাইনি। আমরা জানতাম যে এই দেশের যদি আমরা সামিরাকে ধর্ষণের বিচার চাই, তাহলে সেটা কোনোদিনও পাবো না। তাই সামিরা পুরো পরিবার চিন্তা করলো ওই দুই ধর্ষণকারীকে তারা সবাই মিলে শাস্তি দেবে, কিন্তু শাস্তি দেওয়ার জন্য আগে ওই দুজনকে পেতে হবে, তাই না? আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের দুজনকে কাউকেই পেলাম না। আপনি যে কোম্পানিতে কাজ করেন, সেই কোম্পানিটি আমার আঙ্কেলের। 1 মাস আগে আঙ্কেল জানালো যে ওনার কোম্পানিতে বাহাদুর নামে একজন ছেলে কাজ করে, তার একটা বন্ধু আছে হাসিব নামের। তখন আমরা মোটামুটি ধারণা করলাম হয়তো আপনিও সামিরার ধর্ষণকারী। আর যখন আপনার বন্ধু হাসিবের সাথে আমাদের যে ছবিটি পেয়েছিলাম তার সাথে মিলে যায়, তখন আমরা বুঝতে পারলাম যে আপনারা দুজন ধর্ষণকারী।
কিন্তু বলে না, পৃথিবীতে একজনের মতো দুজন আছে, আর তাদের দুজনের নামও একই। আচ্ছা, হাসিবের সাথে আপনার পরিচয় হয় কেমনে? এক রাতে অফিস শেষ করে আসছিলাম, তখন হঠাৎ হাসিবের সাথে আমার দেখা হয়। প্রথম সে আমার সাথে কথা বলতে ভয় পেলেও পরবর্তীতে আমার অনেক ভালো বন্ধু হয়ে যায়। হাসিব প্রায় বলতো আমি নাকি দেখতে তার এক কাছের বন্ধুর মতো, কিন্তু আমি সব বিশ্বাস করতাম না। সত্যি আমি জানতাম না হাসিব এত খারাপ একজন মানুষ। আপনারা চাইলে তো আমাকে আর হাসিবকে সরাসরি মেরে ফেলতে পারতেন। এইসব বিয়ে নাটকের কি দরকার ছিল? হাসিব যে ধর্ষণকারী এটা আমরাও শিওর থাকলেও আপনি যে ধর্ষণকারী এটা আমরা শিওর ছিলাম না। আর তাছাড়া আমরা আপনাকে এত সহজে মারতে চাইনি, অনেক কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। আমরা যদি আপনাকে সরাসরি মেরে দিতাম তাহলে হয়তো অনেক ঝামেলা হতো। তাই আমরা চিন্তা করেছিলাম প্রথমে আপনাকে মানসিক দিক দিয়ে মারব, তারপর আপনাকে শারীরিকভাবে মারব। যেদিন আয়েশার সাথে আপনার প্রথম দেখা হয় আমরা মনে করেছিলাম আপনি চমকে উঠবেন, কিন্তু আপনি একটু চমকালেন না, বরং লজ্জা মাথায় নিচু করে রাখলেন। ঠিক তখন থেকেই আমাদের অল্প অল্প সন্দেহ হওয়া শুরু করলো, আসলে আপনি কি সে বাহাদুর নাকি অন্য কেউ। বিয়ের পর থেকেই আয়েশার প্রতি আপনার এত কেয়ার, আর গতকালকে যখন আয়েশাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন আপনি পাগলের মতো কেবিনের সামনে হাঁটছিলেন। ঠিক তখন আমাদের সন্দেহ আরও বেড়ে গেল, আসলে কি আপনি সে বাহাদুর যে সামিরাকে ধর্ষণ করেছিল? তার মানে কি হাসিবকে আপনারাই মেরেছেন? সেদিন হঠাৎ করে আপনার কোনো বোর্ড মিটিং আসেনি, বরং বোর্ড মিটিংটা ছিল শুধু একটা বাহানা আপনাকে আটকে রাখার। আপনার থেকে দাওয়াত পাওয়ার পর হাসিব আপনার বাসায় গিয়ে আয়েশাকে দেখে রীতিমতো চমকে ওঠে, কারণ হাসিব জানতো না সে সামিরার আরেকটি যমজ বোন ছিল। হাসিবকে মেরে ফেলার জন্য যখন আয়েশা তার কাছে যায় তখন হাসিব নিজে আয়েশার হাতে থাকা ছুরিটি দিয়ে নিজেকে মেরে ফেলে। হয়তো হাসিব সেদিন বুঝতে পেরেছিল তার মৃত্যু অনেক কাছে চলে এসেছে, তাই সে নিজে নিজে আত্মহত্যা করেছে। তার মানে আপনার হাসিবকে মারেননিও, নিজেই নিজের ছুরিতে নিজেকে মেরেছে, আর আপনারা তাকে কেটেছেন। হ্যাঁ, বলতে গেলে এক প্রকার আত্মহত্যা করেছে, কিন্তু হাসিব আত্মহত্যা করেছে এটা যদি আপনি জানতেন তাহলে অনেক বড় ঝামেলা হতো। তাই পুরো ঝামেলাটাকে আমরা ভয়ঙ্করভাবে উপস্থাপন করলাম, অর্থাৎ এক বানানো জিনের উৎপত্তি ঘটালাম। আমার জামাই মিজানকে বললাম কবিরাজের মতো শাস্তি আর আপনাকে ভয় লাগাতে। কে জানতো আপনি এত ভীতু মানুষ, অল্পতেই ভয় পেয়ে গেলেন। আমরা প্ল্যান করেছিলাম সেই রাতে আপনাকে মেরে ফেলবো, কিন্তু আপনাকে মারার আগে আমি আরেকটু শিওর হতে চেয়েছিলাম যে আপনি সামিরার ধর্ষণকারী কিনা। আমি ধীরে ধীরে আবার খোঁজ নেওয়া শুরু করলাম, আর অনুসন্ধানের মতে আমি এটা জানতে পারলাম যে বাহাদুর সামিরার ধর্ষণ করেছিল গত 6 মাস আগে। সে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ঠিক তখনই আমরা সবাই বুঝতে পারলাম আপনি সে বাহাদুর না যে বাহাদুর সামিরাকে ধর্ষণ করেছে। আমরা জানতাম যে আয়েশা আপনাকে ছুরি দিয়ে মারবে, তাই আমরা চিন্তা করলাম একেবারে অ্যাম্বুলেন্সে নিয়ে যাই। যে আপনার দরজার বেল বাজাবো ঠিক তখনই আপনি আয়েশাকে সাথে করে নিয়ে দরজা খুললেন আর আমাদেরকে দেখলেন। আমি খুব মনোযোগ দিয়ে রিয়ার সব কথা শুনলাম, মনে হচ্ছে কোনো ছোটোখাটো গল্প শুনে ফেললাম। মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন আসছিল, তাই প্রশ্নটিকে আর না চাপা রেখে রিয়াকে জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা তাহলে আয়েশার শরীরে যে জিনটা আছে ওটা আর কি সত্যি? আপনি তো এক মহাবোকা দেখছি। আয়েশার শরীরে কোনো জিন নেই। কেমনে? আয়েশার শরীরটা সবসময় ঠান্ডা থাকতো, তারপর আয়েশা বিশ্রাম না নিলে অনেকক্ষণ কাজ করতো, আয়েশা কিছুই খেত না। এই সবগুলো লক্ষণ তো পুরোপুরি জিনের সাথে মিলে যায়। দুলা ভাই অতর্য হলে চলে না, ওয়েট করুন, আমি আপনাকে পুরো ঘটনা খুলে বলছি। আমরা যদি আপনাকে এমনিতেই বলতাম আয়েশার শরীরে জিন আছে তাহলে কি আপনি বিশ্বাস করতেন? অবশ্যই করতেন না। কিছু জিনের লক্ষণ দেখাতে হবে, তাই না? যার ফলে আয়েশা সবসময় তার শরীরে ইঞ্জেকশন লাগাতো। ইঞ্জেকশনটি লাগানোর ফলে মানুষের 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত শরীর ঠান্ডা থাকে। যদিও এটা শরীরের জন্য অনেকটা ক্ষতিকর, কিন্তু তাও আয়েশার তার বোনের ধর্ষণের বিচারের জন্য এটা লাগাতো। আর যখন আপনি আয়েশার কাছে যেতেন আপনার থেকে তার ঠান্ডা লাগতো শরীর। আয়েশা যে হরেক রকমের খাবার রান্না করতে এটা সম্পূর্ণরূপে ভুল। আয়েশা কিছুই রান্না করতে জানে না, বরং এসব খাবার রান্না করে আমরাই পাঠিয়ে দিতাম, আর আপনার মনে হতো আয়েশায় সারাদিন কাজ করছে। আচ্ছা দুলা ভাই, আপনার কি মনে আছে আয়েশা সবসময় আপনাকে দুধ খেয়ে ঘুমাতে বলতো আর আপনি ঘুম থেকে উঠে দেরি করে ফেলতেন? হ্যাঁ, আয়েশা সবসময় আমাকে দুধ খেয়ে ঘুমাতে বলতো। আয়েশা আপনার দুধের গ্লাসে সবসময় ওষুধ মিশিয়ে দিত ঘুমের, যার ফলে 10টা-11টা পর্যন্ত আপনি ঘুমাতেন। আর ততক্ষণে আমরা আমাদের পুরো প্ল্যান করে ফেলতাম, আর ওই টাইমটা আয়েশা বিশ্রাম নিত। তার মানে এত কিছু আমাকে মারার জন্য করা হয়েছিল। আমরা মনে করেছিলাম আপনি সামিরার ধর্ষণকারী, তাই আপনাকে মারতে চেয়েছিলাম। আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছিলাম না, কারণ রিয়া যদি জানতে না পারতো আমি সেই বাহাদুর না যে সামিরাকে ধর্ষণ করেছে তাহলে নিশ্চয়ই এতক্ষণে আমি 3.5 হাত মাটির নিচে থাকতাম। আচ্ছা, হাসিবের লাশ কি করেছেন? কি আর করবো, যে জায়গাটাকে সামিরাকে ধর্ষণ করা হয়েছে সেখানে গিয়ে হাসিবের লাশ পুড়িয়ে দিয়েছে। না, এই ফ্যামিলি স্বাভাবিক না। আমি আর কিছু শুনতে পারলাম না, তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে আয়েশার কেবিনে প্রবেশ করলাম। ঘুমন্ত অবস্থায় আয়েশাকে কোনো পরী থেকে কম লাগে না। আমি আয়েশাকে এক নজরে চেয়ে রয়েছি, কিছুক্ষণ পরে আয়েশা নিজে নিজেই চোখ খুলল, আর চোখ খুলে আমাকে তার পাশে বসে থাকতে দেখে খুবই অবাক হয়েছে। কি হলো ম্যাডাম, এতক্ষণ পরে তাহলে ঘুম ভেঙেছে তাই না? আয়েশা কিছু না বলে কিছুক্ষণ আমার দিকে দেখছে, কিছুক্ষণ রিয়ার দিকে দেখছে।
হয়তো চিন্তা করছে তার বোনের ধর্ষণকারী তার পাশে বসে আছে কেমনে। তার তো আজকে মরে যাওয়ার কথা ছিল। একটু পরে রিয়া সবকিছু আয়েশাকে বুঝিয়ে বলল। আয়েশা হয়তো বুঝতে পেরেছে, আমার কাছে টেনে পাগলের মতো চুমু খেতে লাগলো। আর এই দৃশ্য দেখে আয়েশার পরিবার লজ্জায় কেবিন থেকে বের হয়ে গেল। আমি মোটামুটি লজ্জায় পড়ে গেলাম। আয়েশা কাঁদো কাঁদো গলায় বলল, আমি আসলে জানতাম না যে আপনি আর কিছু বলতে পারছে না, শুধুই কান্না করছে। থাক, আমি বাধা দেব না, কান্না করতে ইচ্ছে করলে কান্না করুক। আজকে অনেকদিন পরে এই পরিবার খুশি, আজকে হলো একটু প্রাণ ভরে কান্না করুক। এই পুরো পরিবারের উপর গত বছর যত কষ্ট গেছে সেটা সে নিজের কানে না শুনলে বুঝতে পারতাম না। একটা পরিবার কতটা কষ্টের মধ্যে থাকলে এভাবে মানুষকে মারার পরিকল্পনা করে আমার জানা নেই। সত্যি আমাদের দেশের সিস্টেমটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আর এই সিস্টেম নষ্ট হওয়ার ফলে অনেকগুলো জিনের উৎপত্তি হচ্ছে। যদি আমরা চাই এইসব জিনের উৎপত্তি হওয়া বন্ধ হোক, তাহলে আমাদের এই সিস্টেম পরিবর্তন করতে হবে। আয়েশার পুরো পরিবার আজকে খুশি, কারণ তারা তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণের বিচার করে ফেলেছে। হয়তো তারা নিজের হাতে একজনকে মারতে পারেনি, কিন্তু তাও তাদের কোনো আক্ষেপ নেই। বরং দিন শেষে এটা বলেই তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করবে যে তাদের মেয়ে, বোন, বান্ধবীর ধর্ষণকারীরা আর এই পৃথিবীতে নেই। কেবিন থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রিয়া মিজানকে জড়িয়ে ধরে আছে, আয়েশার বাবা আয়েশার মাকে জড়িয়ে ধরে আছে, আর আমিও আমার জিন থুকু বউ থুকু আয়েশাকে জড়িয়ে ধরে আছি।